স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি জানাবেন? প্রিয়া, আপনি নিশ্চয়ই জানেন যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশকে নেবার জন্য এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাজেটের শুল্ক এবং কর নীতি চালু করতে যাচ্ছে। তো সাধারণ মানুষ যেটি বলছে, তারা আসলে যে বিষয়টি চায় এমন বাজেট চান যে বাজেটে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে এবং তারা ভালো থাকবে। তারপরে একটু মানুষের সাথে কথা বলতে চাই। প্রথমে একজন শিক্ষার্থী প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই, এবারের বাজেট আসলে কেমন চান? আপনারা তো বৈষম্যহীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, বাজেটটা কেমন দেখতে চান? আমরা বরাবরই যদি খেয়াল করি, বাংলাদেশের পূর্বে যে বাজেটগুলো আমরা খেয়াল করেছি, সেই বাজেটগুলোতে বাংলাদেশের ধনীদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় বা কালো টাকা হচ্ছে কি যে সাদা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু যে এই যে মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিন্তু আসলে বাজেট সেরকম সুদিন বয়ে আনে না। তো এই সুদিন যাতে বয়ে নিয়ে আসতে পারে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে আমাদের একটা আস্থার জায়গা, ডক্টর ইউনূসের কাছে যে আস্থার জায়গা, সেই জায়গাটাতে আমরা চাইবো যে সবাই যাতে ওইভাবে এমন বাজেট চান যেটি আসলে সবার জন্যই যেন ভালো হয় এবং ধনীদেরকেই ধনী করা না হয়। আপনার কাছে জানতে চাই, উন্নয়ন নিয়ে গবেষণা করে থাকেন আপনি, আসলে এবারের বাজেট কেমন হওয়া উচিত বলে মনে করেন বা কেমন বাজেট চান? দেখুন, এবারের বাজেটটা একটি ভিন্ন প্রেক্ষাপটে। যখন নতুন এক বাংলাদেশ, নতুন স্বপ্নের মধ্য দিয়ে যে বাজেটটি পরিণত হতে যাচ্ছে, ফলে এই বাজেটের সবচেয়ে বড় অনিশ্চয়তা হচ্ছে যে আগামী অর্থনীতি কতটুকু স্থিতিশীল হবে, অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে, রাজনৈতিক স্থিতিশীলতা কেমন হবে, তার মধ্য দিয়ে আসলে এই বাজেটটি তার গতি প্রকৃতি খুঁজে নেবে। এই বাজেটে আমাদের খুব করে প্রত্যাশা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্যটি হচ্ছে প্রচুর মানুষ কর্মসংস্থান হারিয়েছে। এই মানুষের কর্মসংস্থান হারানোর পেছনের কারণটাকে খুঁজে বের করে এবং সেই মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের যেন মূল্যস্ফীতিটা কমিয়ে আনা সম্ভব হয়, এটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং একই সাথে এই প্রান্তিক পর্যায়ে যে শিল্প কারখানাগুলো আছে, ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানাগুলো আছে, সেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানাগুলোকে কী করে আর প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। একই সাথে এই রংপুর অঞ্চলে আমরা আঞ্চলিক বাজেটের কথা যদি বলি যে বৈষম্য দূর করবার, বৈষম্যহীন বাজেট আপনারা চাচ্ছেন না, আঞ্চলিক বৈষম্য দূর করার পাশাপাশি তারা যেটি চাচ্ছেন যে মূল্যস্ফীতি কমানো। একটু আপনার কাছে জানি, বাজেট আজকে ঘোষণা হতে যাচ্ছে, কেমন বাজেট চান আপনারা? আমরা রংপুরে বাজেট চাই মানে খেটে খাওয়া মানুষের জন্য মানে ভালো হয়, আপনার রংপুর অঞ্চলের মানে যেন বাজেটে কোনো উন্নয়ন থাকে। আমরা আসলে কথা শুনছিলাম, আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই, বাজেট কেমন চান এবারে? বাজেট তো আমাদের দেশে সবসময় বাজেট হয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে আমরা যারা আছি, আমাদের বাজেটটা আমাদের এখানে কার্যকরী হয় না, আর আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় না। বৈষম্যহীন বাজেট চাচ্ছেন। আমরা আসলে প্রিয়া কথা শুনলাম, সবার কথাই একটাই, এমন বাজেট তারা চান যে বাজেটে বৈষম্য থাকবে না, কর্মসংস্থান নিশ্চিত হবে, পাশাপাশি মূল্যস্ফীতি কমে আসবে। এছাড়াও বাজেট নিয়ে সাধারণ মানুষ অনেকেই জানেন না বাজেট কি। তারা মোটা দাগে জানেন আয় বুঝে ব্যয় করাকে বাজেট বলে। তো তারা আসলে তাদের আয়ের ভারসাম্য ঠিক রেখে এমন একটি বাজেট চান যেন ব্যয় করে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। প্রিয়া। মাজেদ, আপনাকে ধন্যবাদ। নওগাঁয় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আমের উৎপাদন। এ অঞ্চলে আমের ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় কৃষকরা ঝুঁকছেন আম চাষে। এবছরও আম উৎপাদনের দীর্ঘ থাকবে নওগাঁ জেলা, দাবি আম চাষি এবং কৃষি বিভাগের। গত বছরের চেয়ে ৩০০ হেক্টর বেড়ে এবছর নওগাঁয় আম চাষ হচ্ছে ৩০,৩০০ হেক্টর জমিতে। গেল ২২ মে থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে আম সংগ্রহ। এছাড়াও গোপালভোগ ৩০ মে, ক্ষীরসাপাত ও হিমসাগর ২রা জুন, নাগফজলি ৫ই জুন, ল্যাংড়া ও হাড়িভাঙা ১০ই জুন সংগ্রহ করা হবে। এছাড়াও ব্যানানা ম্যাঙ্গো, ফজলি আম ও আম্রপালি সহ নানা জাতের আমের ভালো ফলন হয়েছে নওগাঁতে। যে ব্যানানা ম্যাঙ্গো একটা নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে ২৫ জুন থেকে সংগ্রহ করা শুরু হবে। আমের গুণগত মান বজায় রাখতে শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। তাদের দাবি, এবছরও আম উৎপাদনের শীর্ষে থাকবে নওগাঁ জেলা। দিন দিন যে ফলনটা বাড়ছে এবং নতুন নতুন যে জায়গাগুলো আমাদের ছিল না, সেই জায়গাগুলোতে এখন বাগান হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের এখন অন্যদের চাইতে অনেক উৎপাদন বেশি। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির আম্রপালি আমাদের নওগাঁতে হয়। যারা অনলাইনে বিক্রি করেন এখন ফেসবুকের মাধ্যমে বা ই-কমার্সের মাধ্যমে, এরকম কিন্তু সেলার কিন্তু প্রচুর আমাদের সাপাহারে আসেন এই সময়। কৃষি বিভাগ বলছে, জেলায় জেলায় দিন দিন বাড়ছে আমের উৎপাদন। নওগাঁ জেলায় এবছর ৩০,৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে প্রায় ৩,৬৬,০০০ মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ৩ থেকে ৩.৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এবার নওগাঁয় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,68,435 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদ সামনে রেখে চুয়াডাঙ্গা, ঝালকাঠি এবং পিরোজপুরের গরু ব্যবসায়ী এবং খামারিদের ব্যস্ত সময় কাটছে এখন। পশু মোটাতাজাকরণে প্রাকৃতিক উপায় এবং দেশীয় খাবারকেই প্রাধান্য দিচ্ছেন তারা। তবে পালন খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। রয়েছে ভারতীয় গরু বাজারে আসা নিয়ে শঙ্কাও। এদিকে চাহিদার তুলনায় পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চুয়াডাঙ্গার কোরবানির পশুর হাট। তবে পর্যাপ্ত পশু থাকলেও মিলছে না ক্রেতা। এমন ক্রেতা সংকটে হতাশায় বিক্রেতারা। গরুর লালন পালন খরচের তুলনায় মিলছে না প্রত্যাশিত দাম। বিভিন্ন জাতের গরু উঠেছে, সেই তুলনায় আসলে গরুর হাটে ক্রেতা কম। ধান গম বেচিতে গরু করা, গরু কিনা খাবে, গরু কিনা নিয়ে যাবেন গরু। চুয়াডাঙ্গায় এবার কোরবানি পশুর চাহিদা 1,24,000 আর কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 2 লাখ। কোরবানির হাটে অ্যাভেলেবল গরু আছে এবং গরুর কোনো সংকট নাই, দামও সহনীয় পর্যায়ে আছে। উপরন্তু অনেক খামারি অভিযোগ করতেছে যে এবার দাম একটু কম আর কি। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠির খামারগুলোতে চলছে পশুর পরিচর্যা। গরু মোটাতাজাকরণে প্রাকৃতিক ও দেশীয় পদ্ধতি অনুসরণ করছেন এখানকার খামারিরা। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় ন্যায্য দাম নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইন্ডিয়ান চড়াইপথে যে গরুগুলো আসে এগুলো যদি সরকার চেক দিতে পারে তাহলে আমরা লাভের আশা করি। গেল বছরে ওরকম দাম ভালো ছিল না। এবছর আমরা সারা বছর জুড়ে আমরা এই ফার্ম থেকে 12টি গরু কোরবানি হাটে ওঠানোর জন্য প্রস্তুত করেছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 29,000 পশুর চাহিদা রয়েছে, আর ছোট বড় 1,600 খামারে প্রস্তুত রয়েছে প্রায় 30,000 গবাদি পশু। কোনো স্টেরয়েড জাতীয় কোনো ওষুধের প্রচলন নাই এবং খামারিরা তাদের ন্যাচারাল খাবার যেটা সেটা দিয়ে গরু লালন পালন করে। এখানে মানুষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের খামারি ও ব্যবসায়ীরাও। এখানে চাহিদার চেয়ে পশু বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় তারা। আমাদের এই খামারে 300+ গরু আছে, ফ্রিজিয়ান আছে, হলিস্টন ফ্রিজিয়ান আছে, দেশি আছে, শাহিওয়াল আছে। 80 থেকে 85টা গরু তৈরি আছে, এগুলি আমরা বিক্রি করবো। এবছর জেলায় 40,000 চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 47,000 কোরবানির পশু। হাটে প্রাণী স্বাস্থ্য সেবার জন্য আমরা ইতিমধ্যেই 20টা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করছি, যারা প্রত্যেকটা বাজারের প্রাণীর স্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে বা কোনো প্রাণী অসুস্থ হলে তাদেরকে সেবা দিয়ে থাকবে। এখন দাম না পেলেও শেষ মুহূর্তে ভালো দাম পাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতেই প্রথম আলো। প্রথম আলোতে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ আজ। বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। অর্থনৈতিক গতিবদ্ধর বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন এবং অনিশ্চয়তা এবং অস্থিরতায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাচ্ছি সমকালে। সমকালে মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ। আজ জাতীয় বাজেট পেশ। বাজেটে বড় ধরনের গুণগত পরিবর্তন আনার সুযোগ ছিল অন্তর্বর্তী সরকারের, বলেছেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। যুগান্তর। কর অব্যাহতিতে লাগাম। আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার। কালবেলা মাঝপথে বন্ধ 7,000 কোটির 6টি প্রকল্প। যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। সরাসরি সম্প্রচার করে শুরু হাসিনার আনুষ্ঠানিক বিচার। অভিযোগ দাখিলের পর আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার সঙ্গে কামালকেও গ্রেপ্তারে পরোয়ানা। ইত্তেফাক। নগদ পরিচালনা নিয়ে কেন এত অস্থিরতা? সরকারি প্রতিষ্ঠানও লেনদেনে ঝুঁকি ভাবছে। 9 কোটি গ্রাহক আমানত নিয়ে শঙ্কায়। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ পরিচালনা নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক এটা পরিচালনা করবে নাকি ডাক বিভাগ এটি পরিচালনা করবে, তা নিয়েই মূলত এই অস্থিরতা চলছে। কালের কণ্ঠে যাচ্ছে দাবির চাপে অতৃপ্তির বাজেট। আকার 7,89,998। ভর্তুকি এবং প্রণোদনায় 1,04,000
14,000, পরিচালনায় এবং অনুন্নয়নে ব্যয় 5,45,000, এনবিআর এর রাজস্ব 4,99,000, শুধু সুদ পরিশোধে 1,22,000, সুদ পরিশোধে ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় 2,19,000, এডিবিতে 2,30,000, এনবিআর এবং কর বহির্ভূত রাজস্ব 46,000। বণিক বার্তা, সরকারি পরিচালন ব্যয়ে সাশ্রয় হয়নি, ঋণও বেড়ে চলেছে, সরকারের খাতভিত্তিক পরিচালন ব্যয়। ডেইলি স্টার, এ বাজেট উইথাউট ইলুশন ইন এ ইয়ার stripped of spectacle, interim government set to deliver an outlay shaped by restraint, realism and possibly reform. Business Standard, a budget meant to fix, not to dream. The government must walk a tightrope of trade-offs, restoring stability, repairing broken disciplines, and ensuring a functioning economy. The Daily Observer, Chinese investment can be game changer for Bangladesh, Chief Advisor. Bangladesh-China Trade Investment Conference in City. New Age, first budget under interim government today. Expectation run high amid multiple challenges.